কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি, বিলাসী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্পগুলো যুগের পর যুগ আমাদের হৃদয়ে স্থায়ী আসন পেয়েছে। তাই এবার উপভোগ করবেন মুন্সির কণ্ঠে। সুতরাং যদি আপনি বাংলা সাহিত্যের এক অমূল্য রত্নের স্বাদ নিতে চান, তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিনের নতুন গল্পের সাথে হন। আমাদের সাথেই থাকুন। মুন্সির কণ্ঠে শরৎচন্দ্রের অসাধারণ গল্পগুলো মোহনের জগৎ ঘুরে আসুন। এবার আসুন আমরা সবাই মিলে উপভোগ করি সাহিত্য, সংস্কৃতি এবং গল্পের এক চমৎকার পৃথিবী। তারপরে দেরি কেন, চলুন ঘুরে আসি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই কালজয়ী গল্প বিলাসীতে। শুরু হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প বিলাসী। পাকা 2 ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই। আমি একা নই, 10-12 জন। যাহাদের বাটি পল্লীগ্রামে, তাহাদেরই ছেলেদের 80 জনকে এমনই করিয়া বিদ্যা লাভ করিতে হয়। ইহার লাভের অঙ্কে শেষ পর্যন্ত একেবারে শূন্য না পড়িলেও যাহা পড়ে তার হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করে দেখিলেই যথেষ্ট হইবে যে ছেলেদের সকাল 8টার মধ্যে বাহির হইয়া যাতায়াতের 4 কোষ পথ ভাঙিতে হয়, 4 কোষ মানে 8 মাইল নয়, ঢের বেশি। বর্ষার দিনে মাথার ওপর মেঘের জল, পায়ের নিচে একটু হাঁটু কাদা, এবং গ্রীষ্মের দিনে জলের বদলে কড়া সূর্য এবং কাদার বদলে ধুলার সাগর সাঁতার দিয়ে স্কুল ঘর করিতে হয়। সেই দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হয়ে বর দিবেন কি? তাহাদের যন্ত্রণা দেখিয়া কোথায় যে তিনি লুকাইবেন ভাবিয়া পান না। তারপরে এই কৃতবিত্ত শিশুর দল বড় হইয়া একদিন গ্রামেই বসুন আর ক্ষুধার জ্বালায় অন্যত্রই যান। তাদের 4 কোষ হাঁটা বিদ্যার্থী আত্মপ্রকাশ করিবে। কেহ কেহ বলেন, শুনিয়াছি। আচ্ছা, যাদের ক্ষুধার জ্বালা তাদের কথা না হয় নাই ধরিলাম, কিন্তু যাদের সে জ্বালা নাই তেমন সব ভদ্রলোকই বা কৃষকে গ্রাম ছাড়িয়া পলায়ন করেন। তারা বাস করিতে থাকলে তো পল্লীর এত দুর্দশা হয় না। ম্যালেরিয়া কথাটা না হয় নাই পারিলাম, সে থাক। কিন্তু এই 4 কোষ হাঁটার জ্বালায় কত ভদ্রলোকই যে ছেলে পুলে লইয়া গ্রাম ছাড়িয়া শহরে পালান, তাহার সংখ্যা নাই। তারপরে একদিন ছেলে পুলের পড়াও শেষ হয় বটে। তখন কিন্তু শহরের শোক সুখীরা রুচু লইয়া আর তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে না। কিন্তু থাক, এই সকল বাজে কথা। স্কুলে যায় 2 ক্রোশের মধ্যে, এমন আরো তো 2-3 খানা গ্রাম পার হইতে হয়। কার বাগানে আম পাকিতে শুরু করিয়াছে, কোন বনে বৈচি ফল অপর্যাপ্ত ফলিয়াছে, কার গাছে কাঁঠাল এই পাকিল বলিয়া, কার বর্তমান রম্ভার কাঁদি কাটিয়া লইবার অপেক্ষা মাত্র, কার কানাচে জোপের মধ্যে আনারসের গায়ে রং ধরিয়াছে, কার পুকুর পাড়ের খেজুর মেথি কাটিয়া লইলে ধরা পড়িবার সম্ভাবনা অল্প। এইসব খবর লইতে সময় যায়, কিন্তু আসলে যা বিদ্যা, কামস্কাট্টার রাজধানীর নাম কি এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে না সোনা মেলে, এই সকল দরকারি তথ্য অবগত হইবার ফুরসতই মিলে না।
কাজে এক্সামিনের সময় অ্যাটেন্ড কি জিজ্ঞাসা করিলে বলি পার্সিয়ার বন্দর। আর হুমায়ুনের বাপের নাম জানিতে চাহিলে লিখিয়া দিয়ে আসি তোগলোক খা। আজ 40-এর কোটা পার হইয়াও দেখি ও সকল বিষয়ের ধারণা প্রায় একই রকম আছে। তারপরে ক্রমশর দিন মুখ ভার করিয়া বাড়ি ফিরিয়া আসিয়া কখনো বা দোল বাঁধিয়া মতলব করি মাস্টার মশাইকে মাস্টারকে ঠেঙ্গানো উচিত, কখনো বা ঠিক করি অমন বিস্ত্রী স্কুল ছাড়িয়ে দেওয়াই কর্তব্য। আমাদের গ্রামের একটি ছেলের সঙ্গে মাঝে মাঝে স্কুলের পথে দেখা হতো। তাহার নাম ছিল মৃত্যুঞ্জয়। আমাদের চেয়ে সে বয়স অনেক বড়, 3rd ক্লাসে পড়িত। কবে সে যে প্রথম 3rd ক্লাসে উঠিয়াছিল এ খবর আমার কেহই জানিতাম না। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিক গবেষণার বিষয়। আমরা কিন্তু তাহার এই 3rd ক্লাস তাহার ওই 3rd ক্লাস ওইটাকে চিরদিন দেখিয়া আসিয়াছি। তাহার 4th ক্লাসে পড়ার ইতিহাসও কখনো শুনি নাই, 2nd ক্লাসে উঠিবার খবরও কখনো পাই নাই। মৃত্যুঞ্জয়ের বাপ মা ভাই বোন কেহই ছিল না, ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা প্রকাণ্ড আম কাঁঠালের বাগান, আর তার মধ্যে একটা প্রকাণ্ড পুরো বাড়ি, আর ছিল এক জ্ঞাতি খোড়া। খোড়ার কাজ ছিল ভাইপোর নানাবিধ দৌড়নাম রটনা করা। সে গাঁজা খায়, সে গুলি খায়, এমনই আরো কত কি। তার আর একটা কাজ ছিল বলিয়া বেড়ানো, ওই বাগানের অর্ধেকটা তার নিজের অংশ, নালিশ করিয়া দখল করার অপেক্ষা মাত্র। অবশ্য দখল একদিন তিনি পাইয়াছিলেন বটে, কিন্তু সে জেলা আদালতে নালিশ করিয়া নয়, অপরের আদালতের হুকুমে। কিন্তু সে কথা পরে হইবে। মৃত্যুঞ্জয় নিজে রাধিয়া খাইত এবং আমের দিনে ওই আম বাগানটা জমা দিয়েই তাহার সারা বছরের খাওয়া পড়া চলিত এবং ভালো করিয়া চলিত। যেদিন দেখা হইয়াছে সেই দিনই দেখিয়াছি ছেঁড়া ঘোড়া মজিন বইগুলো বগলে করিয়া পথের এক ধার দিয়ে নীরবে চলিয়াছে। তাহাকে কখনো কাহারও সহিত যাচিয়া আলাপ করিতে দেখি নাই, বরঞ্চ উপযাচক হইয়া কথা কহিতাম আমরাই। তাহার প্রধান কারণ ছিল এই যে দোকানের খাবার কিনিয়া খাওয়াইতে গ্রামের মধ্যে তাহার জোড়া ছিল না। আর শুধু ছেলেরাই নয়, কত ছেলের বাপ কতবার যে গোপনে ছেলেকে দিয়া তাহার কাছে স্কুলের মাহিনে হারাইয়া গেছে, বই চুরি হইয়া গেছে ইত্যাদি বলিয়া টাকা আদায় করে লইত, তাহা বলিতে পারি না। কিন্তু স্বীকার করো তো দূরের কথা, ছেলে তাহার সহিত একটা কথা কহিয়াছে, একথাও কোনো বাপ ভদ্র সমাজ কবুল করিতে চাহিত না। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই শোনা। অনেকদিন মৃত্যুঞ্জয় দেখা নাই। একদিন শোনা গেল সে মর্মর, আর একদিন শোনা গেল মালু পাড়ার এক বুড়ো মালু তার চিকিৎসা করিয়া এবং তার মেয়ে বিলাসী সেবা করিয়া মৃত্যুঞ্জয়কে জমের মুখ হইতে এ যাত্রা ফিরাইয়া আনিয়াছে। অনেকদিন তাহার মিষ্টান্নের সদ্ব্যয় করিয়াছে, মনটা কেমন করিতে লাগিল। একদিন সন্ধ্যার অন্ধকারে লুকাইয়া তাহাকে দেখিতে গেলাম। তাহার পুরো বাড়িতে প্রাচীরের বালায় নাই। স্বচ্ছন্দে ভিতরে ঢুকিয়া দেখি ঘরের দরজা খোলা, বেশ উজ্জ্বল একটি প্রদীপ জ্বলিতেছে, আর ঠিক সম্মুখেই তক্তপোষের উপর পরিষ্কার ধবধবে বিছানায় মৃত্যুঞ্জয় শুইয়াছে। তাহার কঙ্কালসার দেহের প্রতি চাহিলেই বোঝা যায় বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি করে কিছু
করেন নাই, তবে যে শেষ পর্যন্ত সুবিধা করে উঠিতে পারেন নাই সে কেবল ওই মেয়েটির জন্য। সে শিয়রে বসিয়া পাখার বাতাস করিতেছিল, অকস্মাৎ মানুষ দেখিয়া চমকিয়া উঠিয়া দাঁড়াইল। এই সেই বুড়া সাপুরে মেয়ে বিলাসী। তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না, কিন্তু মুখের প্রতি চাহিবা মাত্র টের পাইলাম। বয়স যাই হোক, খাটিয়া খাটিয়া রাত জাগিয়া জাগিয়া উহার শরীরে আর কিছু নাই, ঠিক যেন ফুলদানিতে জল দিয়ে ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। হাত দিয়ে এতটুকু স্পর্শ করিলে, এতটুকু নাড়াচাড়া করিতে গেলে ছড়িয়া পড়িবে। মৃত্যুঞ্জয় আমাকে চিনিতে পারিয়া বলিল, এ নেড়া। বলিলাম, হুঁ। মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াই রহিল। মৃত্যুঞ্জয় 2-4টি কথায় যাহা কহিল তাহার মর্মে যে প্রায় 1.5 মাস হইতে চলিল সে শয্যাগত, মধ্যে 10-15 দিন সে অজ্ঞান অচেতন অবস্থায় পড়িয়াছিল। এই কয়েকদিন হইল সে লোক চিনিতে পারিতেছে, এবং যদিচ এখনো সে বিছানা ছাড়িয়া উঠিতে পারে না, কিন্তু আর ভয় নাই। ভয় নাই থাকুক, কিন্তু ছেলে মানুষ হইলেও এটা বুঝিলাম, আজও যাহার শয্য ত্যাগ করিয়া উঠিবার ক্ষমতা হয় নাই, সে রোগীকে এই বনের মধ্যে একাকে যে মেয়েটি বাঁচাইয়া তুলিবার ভার লইয়াছেন, সে কত বড় গুরুবার। দিনের পর দিন, রাত্রির পর রাত্রি তাহার কত সেবা, কত শুশ্রূষা, কত ধৈর্য, কত রাত জাগা, সে কত বড় সাহসের কাজ। কিন্তু যে বস্তুটি এই অসাধ্য সাধন করিয়া তুলিয়াছিল তাহার পরিচয় যদিচ সেদিন পাই নাই, কিন্তু আরেকদিন পাইয়াছিলাম। ফিরিবার সময় মেয়েটি আরেকটি প্রদীপ লইয়া আমার আগে আগে ভাঙা প্রাচীরের শেষ পর্যন্ত আসিল। এতক্ষণ পর্যন্ত সে একটি কথাও কহে নাই। এইবার আস্তে আস্তে বলিল, রাস্তা পর্যন্ত তোমায় রেখে আসবো কি? বড় বড় আম গাছে সমস্ত বাগানটা যেন একটা জমাট অন্ধকারের মতো বোধ হইতেছিল। পথ দেখা তো দূরের কথা, নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। বলিলাম, পৌঁছে দিতে হবে না, শুধু আলোটা দাও। সে প্রদীপটা আমার হাতে দিতেই তাহার উৎকণ্ঠিত মুখের চেহারাটা আমার চোখে পড়িল। আস্তে আস্তে সে বলিল, একলা যেতে ভয় করবে না তো? একটু এগিয়ে দিয়ে আসবো। মেয়ে মানুষ জিজ্ঞাসা করে, ভয় করবে না তো? সুতরাং মনে যাই থাক। প্রত্যুত্তরে শুধু একটা না বলিয়ে অগ্রসর হইয়া গেলাম। সে পুনরায় কহিল, বন জঙ্গলের পথ, একটু দেখে পা ফেলে যেও। সর্বাঙ্গে কাটা দিয়ে উঠিল, কিন্তু এতক্ষণে বুঝিলাম উদ্বেগটা তাহার কিসের জন্য, এবং কেন সে আলো দেখাইয়া এই বনের পথ পার করিয়া দিতে চাহিতেছিল। হয়তো সে নিষেধ শুনিত না, সঙ্গেই যাইত, কিন্তু পীড়িত মৃত্যুঞ্জয়কে একাকে ফেলিয়া যাইতেই বোধ করি তার শেষ পর্যন্ত মন সরিল না। 20-25 বিঘার বাগান, সুতরাং পথটা কম নয়। এই দারুণ অন্ধকারের মধ্যে প্রত্যেকটা পদক্ষেপে বোধ করি ভয় ভয় করিতে হইত, কিন্তু পরক্ষণে মেয়েটির কথাতেই সমস্ত মন এমনই আচ্ছন্ন হইয়া রহিল যে ভয় পাইবার আর সময় পাইলাম না। কেবল মনে হইতে লাগিল একটা মৃত্যুকল্প রোগী লইয়া থাকা কত কঠিন। মৃত্যুঞ্জয় তো যে কোনো মুহূর্তে মরিতে পারিত,
তখন সমস্ত রাত্রি এই বনের মধ্যে মেয়েটি একাকী কি করিত, কেমন করিয়া তাহার সে রাত্রা কাটিত। এই প্রসঙ্গে অনেকদিন পরের একটা কথা আমার মনে পড়ে। এই কার্তিকের মৃত্যুকালে আমি উপস্থিত ছিলাম। অন্ধকার রাত্রি, বাটিতে ছেলে পুলিয়ে চাকর বাকর নাই। ঘরের মধ্যে শুধু তার সদ্য বিধবা স্ত্রী আর আমি। তার স্ত্রী তো শোকের আবেগে দাপাদাপি করিয়া এমন কাণ্ড করিয়া তুলিলেন যে ভয় হইল তাহারও প্রাণটা বুঝি বাহির হইয়া যাইবা। কাঁদিয়া কাঁদিয়া বারবার আমাকে প্রশ্ন করিতে লাগিলেন। তিনি স্বেচ্ছায় যখন সহমরণে যাইতে চাহিতেছেন, তখন সরকারের কি, তার যে আর তিলার্ধ বাঁচিতে সাধ নাই, এ কি তাহারা বুঝিবে না? তাহাদের ঘরে কি স্ত্রী নাই? তাহারে কি পাষাণ? আর এই রাত্রেই গ্রামের 5 জন যদি নদীর তীরের কোনো একটা জঙ্গলের মধ্যে তাহার সহমরণে জোগাড় করিয়া দেয়, তো পুলিশের লোক জানিবে কি করিয়া? এমনই কত কি। কিন্তু আমার তো আর বসিয়া বসিয়া তার কান্না শুনিতে চলে না। পাড়ায় খবর দেওয়া চায়, অনেক জিনিস জোগাড় করা চায়। কিন্তু আমার বাহিরের যাইবার প্রস্তাব শুনিয়াই তিনি প্রকৃতিস্থ হইয়া উঠিলেন। চোখ মুছিয়া বলিলেন, ভাই, যা হবার সে তো হইয়াছে, আর বাহিরে গিয়ে কি হইবে? রাতটা কাটুক না। বলিলাম, অনেক কাজ, না গেলেই যে নয়। তিনি বলিলেন, হোক কাজ, তুমি বসো। বলিলাম, বসলে চলবে না, একবার খবর দিতেই হইবে। বলিয়া পা বাড়িবা মাত্রই তিনি চিৎকার করিয়া উঠিলেন, ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না। কাজেই আবার বসিয়া পড়িতে হইল। কারণ তখন বুঝিলাম, যে স্বামী জ্যান্ত থাকতে তিনি নির্ভয়ে 25 বৎসর একাকী ঘর করিয়াছেন, তার মৃত্যুটা যদি বা সহে, তার মৃতদেহটা এই অন্ধকার রাত্রে 5 মিনিটের জন্য সহিবে না। বুক যদি কিছু ফাটে, তো সেই মৃত স্বামীর কাছে একলা থাকিলে। কিন্তু দুঃখটা তাহার তুচ্ছ করিয়া দেখানো আমার উদ্দেশ্য নহে, কিংবা তাহা খাঁটি নয়, একথা বলো আমার অভিপ্রায় নহে। কিংবা একজনের ব্যবহারেই তাহার চূড়ান্ত মীমাংসা হইয়া গেল, তাহাও নহে। কিন্তু এমন আরো অনেক ঘটনা আমি জানি, যাহার উল্লেখ না করিয়াও আমি এই কথা বলিতে চাই যে শুধু কর্তব্য জ্ঞানের জোরে অথবা বহুকাল ধরে একসঙ্গে ঘর করার অধিকারে এই ভয়টাকে কোনো মেয়ে মানুষ অতিক্রম করিতে পারে না। ইহা আরেকটি শক্তি, যাহা বহু স্বামী স্ত্রী 100 বৎসর একত্রে ঘর করার পরও হয়তো তাহার কোনো সন্ধান পায় না। কিন্তু সহসা সে শক্তির পরিচয় যখন কোনো নরনারীর কাছে পাওয়া যায়, তখন সমাজের আদালতে আসামি করিয়া তাহাদের দণ্ড দেওয়ার আবশ্যক যদি হয়তো হোক, কিন্তু মানুষের যে বস্তুটি সামাজিক নয়, সে নিজে যে উহাদের দুঃখে গোপন অস্ত্র বিসর্জন না করিয়া কোনো মতেই থাকিতে পারে না। প্রায় মাস 2 মৃত্যুঞ্জয়ের খবর লই নাই। যাহারা পল্লীগ্রাম দেখেন নাই, কিংবা ওই রেলগাড়ির জানালে মুখ বাড়াইয়া দেখিয়াছেন, তাহা হয়তো সবিস্ময়ে বলিয়া উঠিবে, এ কেমন কথা? এ কি কখনো সম্ভব হইতে পারে যে অত বড় অসুখটা চোখে দেখিয়া আসিয়াও মাস 2 আর তার খবর নাই? তাহাদের অবগতির জন্য বলা আবশ্যক যে এ শুধু সম্ভব নয়, এই হইয়া থাকে। একজনের বিপদে পাড়া শুদ্ধ জাগ বাঁধিয়া উপর হইয়া পড়ে। এই যে একটা জনশ্রুতি আছে, জানি না তাহা সত্য যুগে পল্লীগ্রামে ছিল কিনা, কিন্তু একালে তো কোথাও দেখিয়াছে বলে মনে করিতে পারি না। তবে তাহার মরার খবর যখন পাওয়া যায় নাই, তখন সে বাঁচিয়া আছে ঠিক।
এমনই সময়ে হঠাৎ একদিন কানে গেল মৃত্যুঞ্জয় সেই বাগানের অংশীদার খোড়া তোলপাড় করিয়া বেড়াইতেছেন যে গেল গেল, গ্রামটা এবার রসা তোলে গেল। নালতের মিত্তির বলিয়া সমাজের আর তার মুখ বাহির করিবার যে জোর হইল না, ও আকাল কুষ্মাণ্ডটা একটা সাপুরে মেয়ে নিকা করিয়া ঘরে আনিয়াছে। আর শুধু নিকা নয়, তাও না হয় চলাই যাক, তাহার হাতে ভাত পর্যন্ত খাইতেছে। গ্রামে যদি ইহার শাসন না থাকে তো বনে গিয়ে বাস করিলেই তো হয়। পুরুলা হরিপুরের সমাজ একথা শুনিলে যে ইত্যাদি ইত্যাদি। তখন ছেলে বুড়ো সকলের মুখেই ওই এক কথা, এ হইল কি? কলি কি সত্যই উল্টাইতে বসিল? খোড়া বলিয়া বেড়াইতে লাগিলেন, এ যে ঘটিবে তিনি অনেক আগে জানিতেন। তিনি শুধু তামাশা দেখিতেছিলেন কোথাকার জল কোথায় গিয়ে পড়ে। নইলে পর নয়, প্রতিবেশী নয়, আপনার ভাইপো। তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না? তাহার কি ডাক্তার বৈদ্য দেখাইবার ক্ষমতা ছিল না? তবে কেন যে করেন নাই? এখন দেখুন সবাই, দেখুন। কিন্তু আর তো চুপ করে থাকা যায় না। এই যে মিত্তি বংশের নাম ডুবিয়া যায়, গ্রামের যে মুখ পুরি। তখন আমরা গ্রামের লোক মিলিয়া যে কাজটা করিলাম, তাহা মনে করিলে আমি আজও লজ্জায় মরিয়া যাই। খোড়া চলিলেন নালতের মিত্তির বংশের অভিভাবক হইয়া, আর আমরা 10-12 জন সঙ্গে চলিলাম গ্রামের বদন দগ্ধ না হয় এই জন্য। মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে গিয়ে যখন উপস্থিত হইলাম, তখন সবে মাত্র সন্ধ্যা হইয়াছে। মেয়েটি ভাঙ্গা বারান্দায় একধারে রুটি করিতেছে। অকস্মাৎ লাঠি সোটা হাতে এতগুলো লোককে উঠানের উপর দেখিয়া ভয়ে নীলবর্ণ হইয়া গেল। খোড়া ঘরের মধ্যে উকি মারিয়া দেখিলেন মৃত্যুঞ্জয় শুইয়া আছে। চট করিয়া শিকলটা টানিয়ে দিয়া সেই ভয়ে মৃতপ্রায় মেয়েটিকে সম্ভাষণ শুরু করিলেন। বলা বাহুল্য, জগতের কোন খোড়া কোন কালে বোধ করি ভাইপুর স্ত্রীকে সম্ভাষণ করেন নাই। সে এমনই যে মেয়েটি হীন সাপুত্রী মেয়ে হইয়াও তা সহিতে পারল না। চোখ তুলিয়া বলিল, বাবা আমারে বাবুর সাথে নিকে দিয়েছে জানো। খোড়া বলিলেন, তবে রে, ইত্যাদি ইত্যাদি। এবং সঙ্গে সঙ্গে 10-12 জন বীর দর্পে হুঙ্কার দিয়া তাহার ঘাড়ে পড়িল। কেহ ধরিল চুলের মুঠি, কেহ ধরিল কান, কেহ ধরিল হাত দুটো, এবং যাহাদের সে সুযোগ ঘটিল না তাহারাও নিশ্চেষ্ট হইয়া রহিল না। কারণ সংগ্রামস্থলে আমরা কাপড় সেনে চুপ করিয়া থাকিতে পারি। আমাদের বিরুদ্ধে এত বড় দুর্নাম রটনা করিতে বোধ করি নারায়ণের কর্তৃপক্ষেরও চক্ষু লজ্জা হইবে। এইখানে একটা অবান্তর কথা বলিয়া রাখি। শুনিয়াছি নাকি বিলাত প্রভৃতি ম্লেচ্ছ দেশে পুরুষদের মধ্যে একটা কুসংস্কার আছে, স্ত্রীলোক দুর্বল এবং নিরুপায় বলিয়া তাহার গায়ে হাত তুলিতে নাই। এবার একটা কি কথা! সনাতন হিন্দু এ কুসংস্কার মানে না। আমরা বলি, যাহারি গায়ে জোর নাই তাহারি গায়ে হাত তুলিতে পারা যায়, তা সে নরনারী যাই হোক না কেন। মেয়েটি প্রথমেই সেই জায়গায় আর্তনাদ করিয়া উঠিয়াছিল, তারপর একেবারে চুপ করিয়া গেল। কিন্তু আমরা যখন তাহাকে গ্রামের বাহিরে রাখিয়া আসিবার জন্য হিস্ট্রাইয়া লইয়া চলিলাম, তখন মিনতি করিয়া বলিতে লাগিল, বাবুরা, আমাকে একটি ভার ছেড়ে দাও, আমি রুটিগুলো গড়ে দিয়ে আসি। বাইরে শিয়াল কুকুরে খেয়ে যাবে, রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। মৃত্যুঞ্জয় রুদ্ধ ঘরের মধ্যে পাগলের মতো মাথা কুটিতে লাগিল, দায়ে পদাঘাত করিতে লাগিল।
এবং শ্রাব্য অশ্রাব্য বহুবিধ ভাষা প্রয়োগ করিতে লাগিল। কিন্তু আমরা তাহাতে তিলার্ধ বিচলিত হইলাম না। স্বদেশের মঙ্গলের জন্য সমস্ত কাতারে সহ্য করিয়া টানিয়া লইয়া চলিলাম বলিতেছি, কেননা আমিও বরাবর সঙ্গে ছিলাম। কিন্তু কোথায় আমার মধ্যে একটুখানি দুর্বলতা ছিল, আমি তার গায়ে হাত দিতে পারি নাই। বরঞ্চ কেমন যেন কান্না পাইতে লাগিল। সে যে অত্যন্ত অন্যায় করিয়াছে এবং তাহাকে গ্রামের বাহির করাই উচিত বটে, কিন্তু এটাই যে আমরা ভালো কাজ করিতেছি সেও কিছুতেই মনে করিতে পারিলাম না। কিন্তু আমার কথা থাক, আপনারা মনে করিবেন না পল্লীগ্রামে উদারতার একান্ত অভাব, মোটেই না। বরঞ্চ বড়লোক হইলে আমরা এমন সব ঔদার্য প্রকাশ করি যে শুনিলে আপনারা অবাক হইয়া যাইবেন। এই মৃত্যুঞ্জয়টাই যদি না তাহার হাতে ভাত খাইয়া অমার্জনে অপরাধ করিত, তাহা হইলে তো আমাদের এত রাগ হইত না। আর গায়ের ছেলের সঙ্গে সাপুরের মেনিকা, এ তো একটা হাসিয়া উড়াইবার কথা। কিন্তু কাল করিল যে ওই ভাত খাইয়া, হোক না সে 2.5 মাসের রোগী, হোক না সে শয্যাশে, কিন্তু তাই বলিয়া ভাত, লুচি নয়, সন্দেশ নয়, পাঁঠার মাংস নয়, ভাত খাওয়া যে অন্য পাপ, সে তো আর সত্যই মাফ করা যায় না। তা নইলে পল্লিকার লোক সম্পূর্ণ চিত্ত নয়। 4 কোষ হাঁটা বিদ্যা যেসব ছেলের পেটে, তারাই তো একদিন বড় হইয়া সমাজের মাথা হয়। দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাহাদের মধ্যে আসিবে কি করিয়া? এই তো ইহারে কিছুদিন পরে প্রাতঃস্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহোদয়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যের বছর 2 কাশিবাস করিয়া যখন ফিরিয়া আসিলেন, তখন নিন্দুকেরা কানাকানি করিতে লাগিল, এই বলে যে অর্ধেক সম্পত্তি ওই বিধবা, এবং পাছে তাহা বেহাত হয় এই ভয়ে ছোটবাবু অনেক চেষ্টা, অনেক পরিশ্রমের পর বৌঠানকে যেখান হইতে ফিরে আনিয়েছেন, সেটা কাশিই বটে। যাই হোক, ছোটবাবু তাহার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি প্রজা বাবদ 200 টাকা দান করিয়া 5খানা গ্রামের ব্রাহ্মণের সদক্ষিণা উত্তর ফলাহারের পর প্রত্যেক সৎ ব্রাহ্মণের হাতে যখন একটা করিয়া কাশের গেলাসতে বিদায় করিলেন, তখন ধন্য ধন্য করিয়া গেল। এমনকি পথে আসিতে অনেকেই দোষের কল্যাণে নিমিত্ত কামনা করিতে লাগিলেন। এমন সব যারা বড়লোক, তাদের বাড়িতে বাড়িতে মাসে মাসে এমন সদানুষ্ঠান আয়োজন হয় না কেন? কিন্তু যাক, মহত্বের কাহিনী আমাদের অনেক আছে, যুগে যুগে সঞ্চিত হইয়া যায়, প্রত্যেক পল্লীবাসের দ্বারেই স্তূপাকার হইয়া উঠিয়াছে। এই দক্ষিণবঙ্গের অনেক পল্লীতে অনেক দিন ঘুরিয়া গৌরব করিবার মতো অনেক বড় বড় ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি। চরিত্রেই বলো, ধর্মেই বলো, আর সমাজেই বলো, আর বিদ্যাতেই বলো, শিক্ষা একেবারে পোড়া হইয়াছে। এখন শুধু ইংরেজকে কষিয়া গালিগালাজ করিতে পারিলেই দেশটা উদ্ধার হইয়া যাইবে। বৎসরখানেক গত হইয়াছে, মশার কামড়া সহ্য করিতে না পারিয়া সবে মাত্র সন্ন্যাসগিরিতে ইস্তফা দিয়া ঘরে ফিরিয়াছি। একদিন দুপুরবেলা ক্রুশ 2 দূরের মালপাড়ার ভিতর দিয়ে চলিয়াছি। হঠাৎ দেখি একটা কুটিরের ধারে বসে মৃত্যুঞ্জয়, তাহার মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ, পুতির মালা। কে বলিবে এ আমাদের সেই মৃত্যুঞ্জয়? কায়স্থর ছেলে 1 বছরের মধ্যে জাত দিয়া একেবারে পরাদস্ত সাপুরে হইয়া গিয়াছে। মানুষ কত শীঘ্র যে তাহার 14 পুরুষের যাত্রা বিসর্জন দিয়া আর একটা জাত হইয়া উঠিতে পারে, সে
সে এক আশ্চর্য ব্যাপার। ব্রাহ্মণের ছেলে মেথরানী বিবাহ করিয়া মেথর হইয়া গেছে এবং তাহাদের ব্যবসা অবলম্বন করিয়াছে, এ বোধ করি আপনারা সবাই শুনিয়াছেন। আমি সৎ ব্রাহ্মণের ছেলেকে এন্ট্রান্স পাশ করার পরেও ডুমের মেয়ে বিবাহ করিয়া ডুম হইতে দেখিয়াছি। এখন সে ধুচুনি কুলু বুনিয়া বিক্রয় করে, শুয়ার চড়ায়। ভালো কায়স্থ সন্তানকে কষাই মেয়ে বিবাহ করিয়া কষাই হইয়া যাইতেও দেখিয়াছে। আজ সে সাহস্তে গরু কাটিয়া বিক্রয় করে। তাহাকে দেখে কার সাধ্য বলে? কোন কালে সে কষাই ভিন্ন আর কিছু ছিল, কিন্তু সকলেরই ওই একই হেতু। আমার তাই তো মনে হয়, এমন করিয়া এত সহজে পুরুষকে যারা টানিয়া নামাইতে পারে, তারা কি এমনই অবলীলা ক্রমে তাহাদের ঠেলে উপরে তুলিতে পারে না? যে পল্লী গ্রামের পুরুষদের সুখ্যাতিতে আজ পঞ্চমুখ হইয়া উঠিয়াছি, গৌরবটা কি একা শুধু তাহাদেরই? শুধু নিজেদের জুড়ি এত দ্রুত নিচের দিকে নামিয়া চলিয়াছে? অন্তরের দিক হইতে কি এতটুকু উৎসাহ, এতটুকু সাহায্য আসে না? কিন্তু যা, ঝোঁকের মাথায় হয়তো বা অনধিকার চর্চা করিয়া বসিব। কিন্তু আমার মুশকিল হইয়াছে যে আমি কোনো মতেই ভুলিতে পারি না, দেশের 90 জন নরনারী ওই পল্লী গ্রামেরই মানুষ, এবং সেই জন্য কিছু একটা আমাদের করা চাই। যাক, বলিতেছিলাম যে দেখে কে বলিবে এ সেই মৃত্যুঞ্জয়, কিন্তু আমাকে সে খাতির করিয়া বসাইল। বিলাসী পুকুরে জল আনিতে গিয়াছিল, আমাকে দেখিয়া সেও ভারী খুশি হইয়া বারবার বলিতে লাগিল, তুমি না আগলালে, সে রাত্রিরে আমাকে তারা মেরেই ফেলতো। আমার জন্য না জানি কত মার তুমি খাইয়াছিলে। কথায় কথায় শুনিলাম পরদিনই তাহারা এখানে উঠিয়া আসিয়া ক্রমশ ঘর বাঁধিয়া বাস করিতেছে এবং সুখে আছে। সুখে যে আছে এ কথা আমাকে বলার প্রয়োজন ছিল না, শুধু তাহাদের মুখের পানে চাহিয়াই আমি তাহা বুঝিয়াছিলাম। তাই শুনিলাম আজ কোথায় নাকি তাহাদের সাপ ধরার বায়না আছে এবং তারা প্রস্তুত হইয়াছে। আমি অমনি সঙ্গে যাইবার জন্য লাফাইয়া উঠিলাম। ছেলেবেলা হইতেই দুটো জিনিসের উপর আমার প্রবল শখ ছিল, এক ছিল ঘোকরা সাপ ধরিয়া পোষা, আর ছিল মন্ত্র সিদ্ধ হওয়া। সিদ্ধ হওয়ার উপায় তখনও খুঁজে বাহির করিতে পারিনি, কিন্তু মৃত্যুঞ্জয়কে উস্তাদ লাভ করিবার আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিলাম। সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক। আমার ভাগ্য যে অকস্মাৎ এমন প্রসন্ন হইয়া উঠিবে তাহা কে ভাবিতে পারিত? কিন্তু শক্ত কাজ এবং ভয়ের কারণ আছে বলিয়ে প্রথমে তাহারা উভয়ই আপত্তি করিল। কিন্তু আমি এমনই নাসুরবান্দা হইয়া উঠিলাম যে মাসখানেকের মধ্যে আমাকে সাগরেদ করিতে মৃত্যুঞ্জয় পথ পাইল না। সাপ ধরার মন্ত্র এবং হিসাব শিখাইয়া দিল এবং কবজিতে ওষুধ সমেত মাদুলি বাঁধিয়া দিয়া দস্তুর মতো সাপুরে বানাইয়া দিল। মন্ত্রটা কি জানেন? তার শেষটা আমার মনে আছে, ওরে কেউটে তুই মনসার বাহন, মনসা দেবী আমার মা, উলট পালট পাতাল ফুল, ডোরার বিষ তুই নে, তোর বিষ ডোরারে দে, দুধরাজ মণিরাজ, কার আজ্ঞা বিষ হরির আজ্ঞা। ইহার মানে যে কি তাহা আমি জানি না, কারণ যিনি মন্ত্রের দ্রষ্টা ঋষি ছিলেন নিশ্চয়ই কেউ না কেউ ছিলেন, তার সাক্ষাৎ কখনো পাই নাই। অবশেষে একদিন এই মন্ত্রের সপ্তমিতার চরম মীমাংসা হইয়া গেল বটে, কিন্তু যতদিন না হইল ততদিন সাপ ধরার জন্য চতুর্দিকে প্রসিদ্ধ হইয়া গেলাম। সবাই বলা বলি করিতে লাগিল,
নেরা একজন গুণী লোক বটে। সন্ন্যাসী অবস্থায় কামাখ্যা গিয়া সিদ্ধ হইয়া আসিয়াছে। এতটুকু বয়সের মধ্যে এত বড় উস্তাদ লইয়া অহংকারে আমার মাটিতে পা পড়ে না, এমনই জু হইল। বিশ্বাস করে না শুধু তুই জন, আমার গুরু যে, সে তো ভালো ভালো মন্দ কোনো কথাই বলিত না, কিন্তু বিলাসে মাঝে মাঝে মুখ টিপে হাসে বলিত, ঠাকুর ঠাকুর, এসব ভয়ঙ্কর জানোয়ার, একটু সাবধানে নাড়াচাড়া করো। বস্তুত বিষদাঁত ভাঙা, সাপের মুখ হইতে বিষ বাহির করা প্রভৃতি কাজগুলি এমনই অবহেলার সহিত করিতে শুরু করিয়াছিলাম যে সেসব মনে পড়িলে আমার আজও গা কাঁপে। আসলে কথা হইতেছে এই যে, সাপ ধরাও কঠিন নয়, এবং ধরা সাপ 2-4 দিন হাড়িতে পুড়িয়ে রাখার পরে তাহাদের বিষদাঁত ভাঙাই হোক আর নাই হোক কিছুতেই কামড়াতে চায় না। চক্র তুলিয়া কামড়াইবার ভান করে, ভয় দেখায়, কিন্তু কামড়ায় না। মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসে তর্ক করিত। সাপুরীদের সবচেয়ে লাভের ব্যবসা শিকড় বিক্রি করা, যা দেখাইবার মতো সাপ পালাইতে পথ পায় না। কিন্তু তার পূর্বে সামান্য একটু কাজ করিতে হইত। যে সাপটা শিকড় দেখাইয়া পালাইবে তাহার মুখে একটা লোহার শিক পুরাইয়া বার কয়েক সেকা দিতে হয়, বেশ। তারপর তাহাকে শিকড়ি দেখানো হোক বা একটা কাঠি দেখানো হোক, সে কোথায় পালাইবে তা ভাবিয়া পায় না। এই কাজটার বিরুদ্ধে বিলাসী ভয়ানক আপত্তি করে মৃত্যুঞ্জয়কে বলিত, দেখো, এমন করে মানুষ ঠকাইও না। মৃত্যুঞ্জয় কহিত, সবাই তো করে, কিন্তু দোষ কি? বিলাসী বলিত, করুক গে সবাই, আমাদের তো খাবার ভাব নেই, আমরা কেন মিছে মিছে লোক ঠকাতে যাই? আরেকটা জিনিস আমি বারবার লক্ষ্য করিয়াছি, সাপ ধরার বায়না আসিলেই বিলাসী নানা প্রকারে বাধা দিবার চেষ্টা করিত। আজ শনিবার, আজ মঙ্গলবার, এমনই কত কি। মৃত্যুঞ্জয় উপস্থিত না থাকিলে সে তো একেবারেই ভাগাইয়া দিত, কিন্তু উপস্থিত থাকিলে মৃত্যুঞ্জয় নগদ টাকার লোভ সামলাইতে পারিত না। আর আমার তো একরকম নেশার মতো হইয়া দাঁড়িয়েছিল। নানা প্রকারে তাহাকে উত্তেজিত করিতে চেষ্টার ত্রুটি করিতাম না। বস্তুত ইহার মধ্যে মজা ছাড়া ভয় যে কোথায় ছিল, এ আমাদের মনেই স্থান পাইত না। কিন্তু এই পাপের দণ্ড আমাকে একদিন ভালো করিয়ে দিতে হইল। সেদিন প্রস্তের এক দূরে এক গোয়ালার বাড়িতে সাপ ধরিতে গিয়াছি। বিলাসী বরাবরই সঙ্গে যাইত, আজও সঙ্গে ছিল। মেয়েটি ঘরের মেঝে খানিকটা খুঁড়িতেই একটা গর্তের চিহ্ন পাওয়া গেল। আমরা কেহই লক্ষ্য করি নাই, কিন্তু বিলাসী শাহপুরের মেয়ে, সে হেট করিয়া কয়েক টুকরা কাগজ তুলিয়া লইয়া আমাকে বলিল, ঠাকুর, একটু সাবধানে খুঁড়ো, সাপ একটা নয়, এক জোড়া তো আছে বটেই, হয়তো বা বেশিও থাকতে পারে। মৃত্যুঞ্জয় বলিল, এরা যে বলে একটাই এসে ঢুকেছে, একটাই দেখতে পাওয়া গেছে। বিলাসী কাগজ দেখায় কহিল, দেখছো না, বাসা করেছিল। মৃত্যুঞ্জয় কহিল, কাগজ তো ইঁদুরও আনতে পারে। বিলাসী কহিল, দুই তো হতে পারে, কিন্তু দুটো আছে আমি বলছি। বাস্তবিক বিলাসীর কথাই ফলিল, এবং মর্মান্তিক ভাবে সেদিন ফলিল। মিনিট 10 মধ্যে একটা প্রকাণ্ড খরিশ গোকর ধরিয়া ফেলিয়া মৃত্যুঞ্জয় আমার হাতে দিল, কিন্তু সেটাকে ঝাঁপের মধ্যে পুড়িয়ে ফিরিতেই মৃত্যুঞ্জয়
করিয়া নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহার হাতের উল্টা পিঠ দিয়া ঝরঝর করে রক্ত পড়িতেছিল। প্রথমটা যেন সবাই হতবুদ্ধ হইয়া গেলাম। কারণ সাপ ধরিতে গেলে যে পালাইবার জন্য ব্যাকুল নহিয়া বরঞ্চ গর্ত হইতে এক হাত মুখ বাহির করে দংশন করে, এমন অভাবনীয় ব্যাপার জীবনেও একটিবার দেখিয়াছে বলিয়া মনে হইল না। পরক্ষণেই বিলাসী চিৎকার করিয়া ছুটে গিয়া আঁচল দিয়ে তার হাতটা বাঁধিয়া ফেলিল এবং যত রকমের শিকার বাকসে সঙ্গিয়া নিয়েছিল সমস্ত তাহাকে চেপাইতে দিল। মৃত্যুঞ্জয়ের নিজের মাদুলি তো ছিলই, তাহার উপরে আমার মাদুলিটাও খুলিয়া তাহার হাতে বাঁধিয়া দিলাম। আশা বিষ ইহার ঊর্ধ্বে আর উঠিবে না, বরং সেই বিশ্বরের আজ্ঞা মন্ত্রটা সতেজে বারংবার আবৃত্তি করিতে লাগিলাম। চতুর্দিকে ভিড় জমিয়া গেল এবং এই অঞ্চলের মধ্যে যেখানে যত গুণী ব্যক্তি আছেন সকলকে খবর দিবার জন্য দিকে দিকে লোক ছুটিল। বিলাসীর বাপকে সংবাদ দিবার জন্য লোক গেল। আমার মঞ্চ পড়ার বিরাম নাই, কিন্তু ঠিক সুবিধা হইতেছে বলিয়া মনে হইল না। তথাপি আবৃত্তি সমভাবেই চলিতে লাগিল। কিন্তু মিনিট 15 করে পরেই যখন মৃত্যুঞ্জয় একবার বমি করিয়া দিল, তখন বিলাসী মাটির উপর একেবারে আছাড় খাইয়া পড়িল। আমিও বুঝিলাম বিশ্বরের দোহাই বুঝিবার খাটে না। নিকটবর্তী আরো 2-4 জন উস্তাদ আসিয়া পড়িলেন এবং আমরা কখনো বা একসঙ্গে কখনো বা আলাদা 33 কোটি দেবদেবীর দোহাই পাড়িতে লাগিলাম। কিন্তু বিষ দোহাই মানিল না। রোগীর অবস্থা ক্রমে মন্দ হইতে লাগিল। যখন দেখা গেল ভালো কথাই হইবে না, তখন 3-4 জন ওঝা মিলিয়া বিষ খেয়ে এমনই অকথ্য অশ্রাব্য গালিগালাজ করিতে লাগিলেন যে বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয় সেদিন দেশ ছাড়িয়া পালাইত। কিন্তু কিছুতেই কিছু হইল না। আরো আধা ঘন্টা ধস্তাধস্তির পরে রোগী তাহার বাপ মায়ের দেওয়া মৃত্যুঞ্জয় নাম, তার শ্বশুরের দেওয়া মন্ত্রশোধী সমস্ত মিথ্যা প্রতিপন্ন করিয়া ইহলোকের লীলা সাঙ্গ করিল। বিলাসী তাহার স্বামীর মাথাটা কোলে করিয়া বসিয়াছিল, সেজন্য একেবারে পাথর হইয়া গেল। যাক, তার দুঃখের কাহিনীটা আর বাড়াইব না, কেবল এইটুকু বলিয়া শেষ করিব যে সে 7 দিনে বেশি বাঁচিয়া থাকাটা সহিতে পারিল না। আমাকে শুধু একদিন বলিয়াছিল, ঠাকুর, আমার মাথা দিব্যি রইল, এসব তুমি আর কখনো করো না। আমার মাধুলি কবচ তো মৃত্যুঞ্জয়ের সঙ্গে কবরে গিয়েছিল, ছিল শুধু বিশ্বরের আজ্ঞা। কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নহে এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তা আমিও বুঝিয়াছিলাম। একদিন গিয়ে শুনিলাম ঘরে তো আর বিষের অভাব ছিল না, বিলাসী আত্মহত্যা করিয়া মরিয়াছে এবং শাস্ত্রমতে সে নিশ্চয়ই নরকে গিয়াছে। কিন্তু যেখানে যাক, আমার নিজের যখন যাইবার সময় আসিবে, তখন ঐরূপ কোন একটা নরকে যাওয়ার প্রস্তাবে পিছাইয়া দাঁড়াইব না, এই মাত্র বলিতে পারে। খুড়ামশাই 16 আনা বাগান দখল করিয়া অত্যন্ত বিজ্ঞের মতো চারদিকে বলিয়া বেড়াইতে লাগিলেন। ওর যদি নবগ্রহে মৃত্যু হবে, তো হবে কার? পুরুষ মানুষ অনেকটা ছেড়ে 10টা করুক না কেন, তাতে তো তেমন আসে যায় না, না হয় একটু নিন্দাই হতো। কিন্তু হাতে ভাত খেয়ে মরতে গেলি কেন?
নিজে মরলো, আমার পর্যন্ত মাথা হেড করে গেল। না পেলে এক ফোঁটা আগুন, না পেলে একটা পিণ্ডি, আর না হলে একটা ভুজ্জি উৎসুগ্গ। গ্রামের লোক এক বাক্যে বলিতে লাগিল, তাহাতে আর সন্দেহ কি? অন্য পাপ, বাপ রে, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল। আমি প্রায় ভাবি এই অপরাধ হয়তো ইহার উভয় করিয়াছিল, কিন্তু মৃত্যুঞ্জয় তো পল্লী গ্রামের ছেলে, পাড়াগাঁয়ের তেলে জড়িত মানুষ। তবু অত বড় দুঃসাহসের কাজে প্রবৃত্ত করিয়াছিল, তাহাকে যে বস্তুটা, সেটা কেহ একবার চোখ মিলে দেখিতে পাইল না। আমার মনে হয়, যে দেশের নরনারীর মধ্যে পরস্পর হৃদয় জয় করিয়া বিবাহ করিব দেখি নাই, বরঞ্চ তাহা নিন্দা সামগ্রী, যে দেশের নরনারী আশা করিবার সৌভাগ্য, আকাঙ্ক্ষা করিবার ভয়ঙ্কর আনন্দ হইতে চিরদিনের জন্য বঞ্চিত, যাহাদের জয়ের গর্ব, পরাজয়ের ব্যথা কোনোটাই জীবনে একটিবারও বহন করিতে হয় না, যাহাদের ভুল করিবার দুঃখ আর ভুল না করিবার আত্মপ্রসাদ কিছুরই বলায় নাই, যাহাদের প্রাচীন এবং বহুদর্শী বিজ্ঞ সমাজ সর্বপ্রকারের হাঙ্গামা হইতে অত্যন্ত সাবধানে দেশের লোককে তফাৎ করিয়া আজীবন কেবল ভালোটি হইয়া থাকিবার ব্যবস্থাই করিয়া দিয়াছে, তাই বিবাহ ব্যাপারটা তাহাদের শুধু নিছক কন্টাক্ট। তা সে যতই কেননা বৈদিক মন্ত্র দিয়ে ডকুমেন্ট পাকা করা হোক, সে দেশের লোকের সাধ্যই নাই যে মৃত্যুঞ্জয়ের অন্য পাপের কারণ বোঝে। বিলাসীকে যাহারা পরিহাস করিয়াছিলেন, তাহারা সাধু গৃহস্থ এবং সাধ্যী গৃহিণী, অক্ষয় সতী লোক তাহারা সবাই পাইবে, তাও আমি জানি। কিন্তু সেই সাপুরের মেয়েটি যখন একটি পীড়িত সহ্যগত লোকে তিল তিল করিয়া জয় করিতেছিল, তাহার তখনকার সেই গরিবের কণা মাত্র হয়তো আজও ইহাদের কেউ চোখে দেখেন নাই। মৃত্যুঞ্জয় হয়তো নিতান্ত একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও অকিঞ্চিৎকর নয়। এই বস্তুটা দেশের লোকের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন। আমি ভূদেব বাবুর পারিবারিক প্রবন্ধেরও দোষ দিব না, এবং শাস্ত্রীয় তথা সামাজিক বিধি ব্যবস্থারও নিন্দা করিব না। করিলেও তোপের উপর করা জবাব দিয়ে যাহারা বলিবেন এই হিন্দু সমাজ তার নির্ভুল বিধি ব্যবস্থার জড়িয়ে অত শতাব্দীর অতগুলো বিপ্লবের মধ্যে বাঁচিয়ে আছে, আমি তাহাদের অতিশয় ভক্তি করি। প্রত্যুত্তরে আমি কখনই বলিব না টিকিয়ে থাকে চরম সার্থকতা নয়, এবং অধিকার হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা টিকিয়ে আছে। আমি শুধু এই বলিব যে বড় লোকের নন্দগোপালটির মতো দিবারাত্রি চোখে চোখে এবং কুলে কুলে রাখিলে যে সে বৃষ্টি থাকিবে তাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু একেবারে তেলাপোকাটির মতো বাঁচাইয়া রাখার চেয়ে এক আধবার কুল হইতে নামাইয়া আরো ৫ জন মানুষের মধ্যে এক হাঁটিতে দিলেই প্রায়শ্চিত্ত করার মতো পাপ হয় না। প্রিয় পাঠক শ্রোতা, আপনার জীবনে কি এরকম কোনো ঘটনা ঘটেছে যা অপ্রত্যাশিত ছিল, যা আপনাকে দারুণ ভাবে ভুগিয়েছে, যাতনা দিয়েছে, কষ্ট দিয়েছে? লিখুন না সেসব কমেন্ট অপশনে, শুনতে চাই আপনাদের কথা। আজকে এই পর্যন্তই, আবার কথা হবে নতুন কোন এপিসোডে, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। তবে হ্যাঁ, যাওয়ার আগে বলছি, গল্পটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে একটু শেয়ার করুন, একটু লাইক করুন, এবং পাশাপাশি একটু সাবস্ক্রাইব করলে এরকম গল্প কিন্তু আপলোড দেওয়া মাত্রই সহজেই আপনার কাছে চলে যাবে।
তো আজকে এ পর্যন্তই। সবাইকে নিরন্তর শুভেচ্ছা এবং অশেষ কৃতজ্ঞতা।